নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে না অনেক সকালে না ঠিক ভোরের বেলায় ঘুম থেকে উঠেছি। আর ভোরবেলা ঘুম থেকে উঠে না মনটা এত ভালো লাগছে কি বলবো। ওই জন্য যারা ভোরবেলা ওঠে না তারা বলে ভোরবেলায় উঠলে খুব ভালো লাগে, শরীর মন দুটোই সত্যি ভালো থাকে। যে কোনো ঋতুতেই কিন্তু শরীর মন খুব ভালো থাকে ভোরবেলা উঠলে। আর ওই জন্য তাদের কোনো অসুবিধাই হয় না, সবসময় তারা ভোরের বেলা ওঠে। এখন তো মেয়ের স্কুল ছুটি, এখন অনেক দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকের ভোরবেলা উঠে না সত্যি এত ভালো লাগছে কী বলবো। আর অর্ধেক কাজ তো আমি রাত্রেই করে রাখি, তো সেগুলো বাসন টাসন সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর আজকে না ভোরবেলা ওঠার কারণ আছে, মাকে নিয়ে ব্যাংকে যাব। না ভোরের বেলা তো ব্যাংক খোলে না, 11টা না বাজলে ব্যাংক খুলবে না। মার না সুগার টেস্ট রয়েছে, সুগার টেস্টের সঙ্গে আরও অনেকগুলো দিয়েছে টেস্ট। তো সুগার যেহেতু খালি পেটেই টেস্ট করতে হবে, একটা ভরা পেটে। তাও মাকে বলেছি 10টা, মানে আমি সংসারের সমস্ত কাজ করে যাব, মা আসবে, ওই জন্য বলেছি 10টার সময় তুমি আসবে। তা আমি বলেছিলাম আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে আসবো, মা বললো না আমি যেতে পারবো। আমার বাপের বাড়ির ওখান থেকে পুরো গাড়িতে উঠবে আর পুরো মানে মেন রোডে নামবে, ওখান থেকে আবার যেখানে টেস্টগুলো করাবো সেখানে চলে আসবে। মাকে ওখানেই দাঁড়াতে বলেছি মেন রোডে, ওখান থেকে আমি নিয়ে আসবো। তো সেই জন্যই সকালে ওঠা, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো মার জন্য আমি ভাবলাম একটু খাবার করে নিয়ে যাই, আবার টেস্ট করিয়ে আবার ওই বাইরে কোনো হোটেলে খাওয়াবো। আর বাইরের হোটেলে খাবার খেলে মার যদি শরীর টরীর খারাপ হয়, বয়স হয়েছে তো। আর আমার মা বাইরের খাবার খেলে যদি এখন বয়স হয়েছে, আবার গ্যাস বা পেট খারাপ যদি হয় সে আবার এক কাণ্ড। ওই জন্য ভাবলাম যে মার জন্য পরোটা করে নিয়ে যাব। মার যখন খাবারটা দিয়েছি, মা বলছে পরোটা তেলের জিনিস, যদি গ্যাস ট্যাস হয়। তা খাওয়ার পরে মা বললো না ঠিকই আছি, তার পরের দিনেও সেরকম অসুবিধা হয়নি। আর আমি ভয় দিচ্ছি না, এটা বুধবার, হ্যাঁ বুধবার টেস্টটা করিয়েছি, তো বুধবারের ভিডিও আমি এটা একটু লেট হয়ে গেল ভয়েস দিতে, বুঝেছেন? আপনারা কিছু মনে করবেন না। আসলে না কি বলুন তো, শরীরটা ঠিকমতো আমারও ভালো নেই, আর মাকে নিয়ে হাঁটাহাঁটি করছি তো। আর এখন তো আর ঠান্ডা নয়, মানে বাইরে তো প্রচণ্ড রোদ, আর মাকে নিয়ে এসে আর এডিট করতে পারিনি আর। তো যাই হোক, ভালোই সব টেস্ট করা হয়ে গেছে। তো আমার ভাই বলছিল তো এই রিপোর্টটা তার পরের দিন রিপোর্টটা দিয়েছে। আর ওই বৃহস্পতিবারই ডাক্তারের সঙ্গে মিট করার কথা ছিল, কিন্তু আমরা মানে আমাদের ভাগ্য খারাপ হলো না। মানে যে কটা পেশেন্ট দেখবেন উনি সেই কটাই হয়ে গেছে নাম লেখানো। তো আমাদের ওনারা বললেন যে যদি আপনারা আসেনও ফিরে যাবেন, দেখবে না, তো সামনে বৃহস্পতিবার আসবেন। তো একটু লেট হয়ে গেল। আমার ভাই বলেছিল রিপোর্টটা একটু মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। তা আমি বলি আমার কাছে তো এখন নেই, আমি তো মাকে দিয়ে এসেছি, তারপরের দিন আবার গেছিলাম বৃহস্পতিবার, গিয়ে মার কাছে দিয়ে এসেছি। আর মাকে না মানে দেখে আমি অবাক হয়ে গেছি, এত রোগা হয়ে গেছে। 1 মাস আগে দেখেছি ওই সুগারের ডাক্তারকে দেখিয়ে, সুগার স্পেশালিস্টকে দেখিয়েছি, তখন মার শরীর মোটামুটি ছিল। আমার মা খুব একটা মোটা না, কিন্তু 1 মাস পরে দেখছি না এত রোগা হয়ে গেছে, আর শরীরটা আরও দুর্বল। আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ সুগারের ওষুধ খেলে শরীরটা দুর্বলও লাগে, যেহেতু ফ্যাট গলিয়ে দেয় নাকি, এসব তো বুঝি না, সত্যি উনি জানেন। আর আমার মাও খুব চিন্তা করছে, দিদিও বলছিল ওই জন্য যে এত ঘন ঘন টেস্ট করাচ্ছ। আসলে ও এসেছিল, মাঝেও দেখেছি, সরস্বতী পুজোর সময় এসেছিল, আমি তো যাইনি। ভাই এসেছিল, দিদি এসেছিল, সব আনন্দ করেছে, আমি যেতে পারিনি। আমার বাড়িতে সরস্বতী পুজো ছিল না, আমি যেতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো ওই জন্য যেতে পারিনি। আর মেয়ে তো এখানে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। আর তো হাজব্যান্ড বলেছিল তুমি আমাকে রেখে চলে যাবে, আর তাড়াতাড়ি হলে না যেতাম, অনেক লেট হয়ে গেছিলো পুজো টুজো দিতে, ওই জন্য আর গেলাম না। তো যাই হোক, মার শরীরটা এত খারাপ, হাজব্যান্ড বললো, তো আমি বললাম আচ্ছা। ওই জন্য তো ডাক্তার যদি দেখাতাম, ডাক্তারের মুখ থেকে শুনলে না একটু মানে কী মানে স্বস্তি পেতাম। ডাক্তার দেখানো হলো না, আবার সেই বৃহস্পতিবার ডেট দিয়েছে, নিয়ে যাব। মানে একটু কি বলবো, মনটা একটু চঞ্চল হয়ে আছে, যতক্ষণ না মাকে ডাক্তার দেখাচ্ছি শান্তি পাচ্ছি না। তো ভাই বলেছে ভাইয়ের কাছে নিয়ে যাবে, এখানে রাখবে না। আসলে আমার মা এত চিটপিটে না, বলি একটা কাজের লোক বা একটা রান্নার লোক রেখে দিতে,
না বাইরের লোকের হাতে রান্না খাবো, কাজ করবে, কি কাজ বা আছে। আর এখন মাই 1 মাস সুগারের ওষুধ খাওয়ার পর এত দুর্বল হয়ে গেছে, এখন উনি আমাকে বলেন কাজের লোক দেখ। তো আমি বলি হ্যাঁ কাজের লোক দেখবো, কিন্তু চট করে তো আর ভালো কাজের লোক পাওয়া যাবে না বলুন। তো তারপরে ভাবলাম যে না, ভাই যখন নিয়ে যাবে ওখানেই থাক, কাজের লোক আর দেখার দরকার নেই। আসলে নিজের বাড়িতে উনি থাকতে ভালোবাসেন, মা ফ্ল্যাটে থাকতে ভালোবাসে না, ওই জন্য ভাই নিয়ে গেছিলো, সেখান থেকেই চলে এসেছে। তো এখন তো আর নিজে করতেও পারে না কিছু, মানে রাতে না অনেক সময় মুড়ি খেয়েই শুয়ে পড়ে, রুটি বা ভাত করার ওনার ক্ষমতা থাকে না। তাছাড়া একা তো, শরীরও ওনার চাইছে না, ওই জন্য উনি আর করতেও পারে না। বল ও বাবা, যেতে হয় বাবা, দিদার নিয়ে কে যাবে বলো? দিদার শরীর খারাপ, যাবো না? আমি ছাড়া কে দেখবে বল মা? কিন্তু জানো ছোট মামা দূরে থাকে, মাসি, মনে দাদার পরীক্ষা, তাই না? মনে দাদা মাধ্যমিক দেবে, দিদা কে দেখবে বলো? আমি তো চলে আসবো, আমি তো তোমাকে ফোন করবো। দিদার শরীর খারাপ, দিদাকে সুস্থ করে তুমি, আমি এক তুই বাবার কাছে থাকো, চলে আসবো, আমি তোমাকে সবসময় ফোন করবো, ঠিক আছে? চলো বাবু চলো, পরে তোমরা জানালাটা খুলে দেবে কেমন? আমি দেখি কখন হয়, দেখি তুমি নামো, যা ব্রাশ করো না বাবা। ঘর তো সকালে ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন আর করবো না, আমার সব কাজ হয়ে গেছে। ঠিক আছে বাবা, শোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা ডনছে না তত ডনরে একটু বাবা ভুলে গেছি গান। এই দেখ আমার ছোট্ট সোনা এখানে বসে আছে, ঘুম থেকে উঠে আমার যে বাবারি বাবা, আমার মেয়ে শুনতো না, এটা পুনতে বাবা, এটা আমার গুড্ডি, এটা আমার গুড্ডি, তাই না? গুড্ডি শোনা, চলো ব্রাশটা করে নাও, পাপার কাছে থাকবে। হ্যাঁ পাপা বেরোলে, ঠিক আছে? তাহলে আসছি, ভালোভাবে থেকো। আর দেখুন আমাদের রাস্তা মেঠো রাস্তা ছিল না, আমাদের রাস্তাটা পাকা রাস্তা হবে। আর এই যে ড্রেনের জন্য মাটিও কেটেছে, আর এই যে মাঝখান থেকে ড্রেনটা কেটেছে বলে না অসুবিধা। আমাদের পাশে একটা ভদ্রলোক, উনি না মানে ভীষণ শয়তানি করেছে, আমাদের এই বাঁ দিক থেকে ড্রেনটা হচ্ছিল, ওনার সুবিধার জন্য উনি আবার ডান দিকে চলে গেছে, আর এই মাঝখান থেকে ড্রেনটা কাটিয়েছে বলেই আমাদের প্রচণ্ড অসুবিধা। আর ওই মিস্ত্রিরা একদিন কাজ করছে, দুদিন রেস্ট নিচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। আমার হাজবেন্ড তো বাইকও বের করতে পারছেন না, আর আমার মেয়েরও স্কুলে নিয়ে যেতে পারিনি, খুব অসুবিধা। টোটো 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 লোকজন ছিল, হ্যাঁ এইখান থেকে উঠতে গিয়ে লোকজনের কিছু হয়নি তো? হ্যাঁ এটা খুব হালকা গাড়ি তো। জল দে ঘুরিয়ে দিচ্ছি আমি কালকে
সব কাজ মিটিয়ে বাড়িতে এসে না এত খিদে পেয়ে গেছিলো। আর এসে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছি কিছু আছে, বলে তুমি তো খাবার তৈরি করে গেছো আমার আর মেয়ের জন্য, তাও তোমার জন্য একটা পরোটা রেখেছি। আর আমি না খুব রেগে গেছি, আসলে এত রোদ না, ছাতা নিয়ে যায়নি, মানে এত কষ্ট হচ্ছিল, ভালো কথাও রেগে যাচ্ছি, খারাপ কথাও রেগে যাচ্ছি। শেষে বলি যাও তোমাদের কিছু করতে হবে না। হাজবেন্ড আর মেয়ে ঘুমাচ্ছে আর আমি স্নান টান করে এসে একটু পরোটাটা খেয়ে নিলাম, খেয়ে একটু পেটটা স্বস্তি দিলাম, শান্তিও পেলাম আমি। আর আমি না এখন খিদে একদম সহ্য করতে পারি না। আগে তো আমি অনেকটা সময় না খেয়ে থাকতে পারতাম, এখন একদম মানে কি বলবো, পেটের মধ্যে যেন জুয়ো ডাকে। আর দেখলাম ফ্রিজটা খুলে দেখলাম কবেকার ভাত আছে কন্টেনারের মধ্যে, তো ঢাকা দিয়ে কন্টেনারের মধ্যে ছিল, ওই ভাতটা ভালো রয়েছে। আর আমার না ফ্রিজের মধ্যে ভাত ফুটিয়ে বা একটু জল ছিটে দিয়ে গরম করে ওই ভাত খেতে ভালো লাগে না। তো আমি ভাবলাম সবাই তো বলে ভাত ভাজা নাকি খুব ভালো লাগে সবজি টবজি দিয়ে, আর আমার কিছু করতেও ভালো লাগছে না, শুধু ডিমটা ভাজা করেছি সমস্ত মশলা দিয়ে, আর ভাতটা ভেজে আর একটু ঘি দিয়ে দিয়েছি, দারুণ লেগেছিলো। মানে ভাত ভাজা তো এই প্রথম করলাম সত্যি, এবার তো আমি ভাত থাকলে আর ফোটাবো না, এবার এই ভাত ভাজা করেই খাবো। মেয়েও বললো দারুণ লেগেছে খেতে। তো হাজব্যান্ডকে বলেছিলাম খাওয়ার জন্য, উনি এত ঘুমাচ্ছিলেন, ঘুমের ঘরে ছিল, উনি উঠতেই পারেনি। আমি আর মেয়ে খুব আনন্দ করেই খেয়েছি, অনেকটাই ভাত ছিল, পেটটা অনেকটাই ভরে গেছিলো, খেতে দারুণ লেগেছিল ভাতটা। আর সত্যি এই জিনিসটা আমি প্রথম শিখলাম, মানে আমি দেখিনি কীরকম করে ভাত ভাজা করে, তো ভাত ভাজা আমার একটা আইডিয়া তার মাধ্যমেই করলাম যে এইরকম করে করে, সত্যি খুব ভালো লেগেছে খেতে। আর নিজের তারিফ করছি, মাথা ঘোরাচ্ছি যেন কেউ আমার সামনে বসে আছে আমি এমন করছি। যখন ভিডিওটা আমি দেখছি না ভীষণ হাসি পাচ্ছিল আমার, যে আমি নিজে তারিফ করছি। তবে আমার রান্না আমার হাজব্যান্ড মেয়ে তারিফ করে, আজকের তো আমার মেয়ে তারিফ করেছে, হ্যাঁ মা খুব ভালো লেগেছে, তুমি এই রান্নাটা প্রথম করলে, খুব ভালো লেগেছে খেতে। আর মেয়ে আর হাজব্যান্ড ঘুমিয়ে তো মানে হুঁশ নেই ওনাদের, জানলা খোলা, মানে পর্দাটা দেয়নি, এদিক থেকে রোদ আসে, আমি পর্দাটা আবার দিয়ে দিলাম, দিয়ে মেয়েকে তুলে তবে খেয়েছি। ভাত ভাজা করেছি, খাবি? ওট ওট ওমা কেমন লেগেছে বাবা? হ্যালো, তুমি খাও। এটা কি? এটা তো গিটার বিয়ে। হ্যাঁ গিটার, সেই পেন্সিলের মধ্যে ছিল গিটার। গিটারের মধ্যে আর কি, আমি যেটা কিনে ওটা চুপ করার মধ্যে কি রেখেছো তো তুমি? ছবিটা, এটা তো বিয়ের ছবি। চুপ করো, এসব ফেলে দাও। ইজ মাই এটা খাও। বসিয়ে আছে বিয়ে 3টে সময়। 3টে কেন? কারণ 3টে সংখ্যা ছিল, কিন্তু দশমিক না থাকলে আগে সংখ্যা বসালে তার কোনো দাম থাকে না, তাই তুলে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, ওইভাবেই বসে কাটাকুটি করছি, তাহলে কাটাকুটি কর। এই বাবু তাড়াতাড়ি অঙ্ক করো, অন্য সাবজেক্ট নিয়ে বসবো, আমি একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণ। আমি একটু রেস্ট নিয়ে নিই। আমি একটু ঘুমাই। বাবু গিয়ে ডাইনিং রুমে আলোটা জ্বেলে দিয়ে এসো। বাবা বাজাও। যাও না গো, অন্ধকার হয়ে গেছে। টুনি বাল্বটাই জ্বেলে দাও। বাবা সন্ধ্যাবেলা তিনজনে খাটে, মেয়ে পড়ছে আর আমি শুয়ে আছি। এখন ও অঙ্ক করছে ওর পাপার কাছে, তারপর আমি ওকে পড়াবো বলছি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। হ্যাভ এ গুড ডে।